আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমি ফারহান সাদিক তোমাদের সাথে 12তম ক্লাসে স্বাগতম। ঠিক আছে, তো আজকে আমরা প্রজেক্ট এইসের 12 নম্বর ক্লাসে কি আলোচনা করব। গত ক্লাসে আমরা খুব সম্ভবত দ্রাব্যতা শুরু করেছিলাম, খুব সম্ভবত না, দ্রাব্যতাই শুরু করেছিলাম। সো দ্রাব্যতা আমরা গত ক্লাসে যতটুকু কনসেপ্ট ক্লিয়ার করা যায় আমরা করছি। আজকের ক্লাসে আমরা দ্রাব্যতা নিয়ে এইচএসসি এবং অ্যাডমিশন, ঠিক আছে, এই দুইটাতে আসার মতো মোটামুটি যতগুলো ম্যাথ আসে সেই ম্যাথগুলো কভার করার একটা চেষ্টা করব। এবং এই ম্যাথগুলো বেসিক্যালি আবার নতুন করে ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রজেক্ট এইসের শিক্ষার্থীরা, আজকে আমি ফারহান সাদিক কেমিস্ট্রির 12তম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা দ্রাব্যতা টপিকের আরেকটি এক্সটেন্ডেড ক্লাস। মানে 11তম ক্লাসে আমি দ্রাব্যতার যত কনসেপ্ট, যত বেসিক আমি ক্লিয়ার করেছি এবং ক্লিয়ার করার চেষ্টা করছি। আজকে দ্রাব্যতা রিলেটেড এইচএসসি এবং অ্যাডমিশনে আসার মতো যত ম্যাথ আছে সেই ম্যাথগুলোকে কয়েকটা কেস বা টপিকে বা টাইপে ভাগ করে আমি কভার করার চেষ্টা করছি। সো আজকের ম্যাথগুলো তুমি যদি মনোযোগ দিয়ে বোঝো এবং এই ম্যাথগুলোর কনসেপ্টগুলি যদি তুমি ক্লিয়ার রাখো, তাহলে আল্লাহর দুনিয়ায় যত ম্যাথ আছে দ্রাব্যতা রিলেটেড তুমি সব ম্যাথই পারবা। ঠিক আছে, তো আসো আমরা শুরু করি। ঠিক আছে, তো শুরু করার আগে আমরা গত ক্লাসের একটা দ্রাব্যতার ম্যাথ দিয়ে একটু জাস্ট শুরু করে যে আমরা গত ক্লাসে যেই ম্যাথটা করছি সেটা মনে আছে কিনা। ঠিক আছে, একটু অন্য টাইপের ম্যাথ, মানে ওই রকম হুবাহুব ওরকম না, আবার মানে একবারে খুব অ্যাডভান্সও না, ওইটার থেকে একটু আর কি বেটার ম্যাথ। সেটা কীরকম দেখো, মনে করো আমি একটা দ্রবণ নিছি, 100 গ্রাম NaCl এর দ্রবণ নিছি। ওকে, NaCl এর দ্রবণকে কি করছি, উত্তপ্ত করছি। উত্তপ্ত করলে 10 গ্রাম, ওকে, উত্তপ্ত করে কি করছি, উত্তপ্ত করে বাষ্পীভূত করছি। কি করছি, বাষ্পীভূত করছি। বাষ্পীভূত করলে দেখা গেল যে সেখানে 10 গ্রাম আর কি দ্রব পাওয়া যায় বা অদক্ষেপ পড়ে, পাওয়া যায় বা অদক্ষেপ পড়ে। ওকে, পদক্ষেপ পড়ে। তো বেসিক্যালি জিনিসটা কি, বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমি 100 গ্রামের একটা লবণের দ্রবণ নিছি। ঠিক আছে, লবণের দ্রবণ NaCl এর দ্রবণ নিছি। NaCl এর দ্রবণ নিয়ে আমি যেটা করছি এটাকে আমি উত্তপ্ত করছি। উত্তপ্ত করে দেখতে পাচ্ছি যে উত্তপ্ত করে এটাকে বাষ্পীভূত হয়েছে। তো বাষ্পীভূত করে আমি দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ দ্রবণটা বাষ্পীভূত হয়ে যাওয়ার পরে সেখানে 10 গ্রাম দ্রব বা অদক্ষেপ পাওয়া যায়। এই দ্রবটা অবভিয়াসলি NaCl। ঠিক আছে, এটা বলার কোনো মানে দরকার নাই, এটা তোমরা বুঝতেছই যেটা NaCl 10 গ্রামটা কি হতে পারে, যেহেতু NaCl এর দ্রবণ, NaCl এখানে দ্রব, সো অবশ্যই 10 গ্রামটা NaCl। সো আমি দ্রব কি করছি, পাইছি আর কি, বা অদক্ষেপ পাইছি। তো আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, পড়লো তো, আমি তোমাকে জিজ্ঞেস করতেছি যে দ্রাব্যতা কত, এই যে দ্রবণটা ছিল এই দ্রাব্যতা কত ছিল। তো গত ক্লাসে আমরা ফার্স্টে কি করছিলাম, যে যেই ম্যাথসে আমাকে দিক না কেন আমি কি করছি, আমি ডাটাগুলো লিখে নিছি। ডাটাগুলো কি ছিল, যে ফার্স্ট অফ অল আমার দ্রবণ কতটুকু, দ্রবণ কতটুকু ছিল, 100 গ্রাম। ঠিক আছে, 100 গ্রাম দ্রবণ, তাহলে দ্রাবক কতটুকু হবে, আচ্ছা দ্রবক কতটুকু আছে দেখো, জানাগুলো আগে লিখে নিই, 10 গ্রাম। তাহলে দ্রাবক কতটুকু হবে, দ্রাবক কতটুকু হবে, দ্রবণ মাইনাস দ্রব, অর্থাৎ 100 মাইনাস 10, 90 গ্রাম।
ঠিক আছে। দেন একটা সূত্র করছিলাম, সূত্রটা কি ছিল? দ্রাব্যতা ইজ ইকুয়াল টু দ্রব্য ডিভাইডেড বাই দ্রাবক ইন্টু 100। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা দেখো, দাঁড়াচ্ছে হচ্ছে দ্রব্য কত ছিল 10, দ্রাবক হচ্ছে 90 ইন্টু 100। ওকে, মনে আছে এই জিনিসটা? তো গত ক্লাসের একটা রিক্যাপ আমি দিয়ে দিলাম, যে আসলে গত ক্লাসে আমরা কি করছি, দ্রাব্যতা পড়ছি, দ্রাব্যতা বের করা শিখছি। অ্যান্ড গত ক্লাসে আরও একটা ছিল যে দ্রাব্যতা অমুক হলে তোমার হচ্ছে দ্রব্যের পরিমাণ কত, 500 গ্রাম দ্রব্যের পরিমাণ কত, বা 500 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব্য দিতে হবে। সো এগুলো আমরা পড়ছি আগের ক্লাসে, সবচেয়ে বেশি ওইগুলো ম্যাথগুলোই কভার করা হয়েছে। সো দ্রাব্যতার এই সূত্র রিলেটেড ম্যাথ আমি এই ক্লাসে দিয়ে শুরু করলাম, জাস্ট তোমাদের একটা রিক্যাপের জন্য, কারণ এটা গত ক্লাসেও হবে, মানে লাস্টে একটা ম্যাথ হয়তো করানো হয়েছে, বাট বেশি একটা প্র্যাকটিস করানো হয়নি। তো লাস্ট ক্লাসে যে ম্যাথটা লাস্টে করানো হয়েছে সেই ম্যাথের মতো অথবা এই ম্যাথের মতো, এই দুটার মতো একটা তোমার ম্যাথ থাকবে, এবং এটা সবচেয়ে বেশি থাকে হচ্ছে এমসিকিউগুলোতে। ঠিক আছে, এমসিকিউতে তুমি পাবা এই ধরনের ম্যাথ, ছোট ম্যাথ তো এমসিকিউতে তুমি পাবা। ওকে, এবার আসো আজকের আমরা টপিকে ঢুকি, আজকে আমরা কি কি ধরনের ম্যাথ করব। আজকের ম্যাথগুলা একটু অ্যাডভান্স, ঠিক আছে। এটা বেসিক্যালি তোমার বোর্ড, ঠিক আছে, এই এইচএসসি বোর্ডগুলোতে অ্যান্ড অ্যাডমিশন দুই জায়গায় বেশ ভালো দেখা যায়। অ্যাডমিশনের আমরা যেহেতু আমাদের প্রজেক্ট এইস তোমার হচ্ছে এইচএসসি বেসড, সো আমরা এইচএসসি বেসেরই যত অ্যাডভান্স যাওয়া যায় ততটুকুই যাব। অ্যাডমিশনে আপাতত আমরা পড়বো না বা যাব না, ঠিক আছে। বাট যখন তোমাদের লাইভ ক্লাসগুলো হবে তখন যদি দুই একটা সলভ করে দেওয়া যায়, সেটা দেওয়া যেতে পারে, সেটা পরবর্তীতে দেখা যাবে, ঠিক আছে। ওটা তোমরা যখন লাইভ ক্লাস করবা এই চমকটা তখনকার জন্য রেখে দিলাম। আপাতত আমরা বোর্ডে আসার মতো বা বোর্ডে আসবে যত রকমের টাইপের ম্যাথ আছে সব টাইপের ম্যাথ আজকে আমরা ঝাঁঝরা করে ফেলবো, ঠিক আছে। এখানে আজকে যেই ম্যাথগুলো করাবো এই ম্যাথগুলো থেকেই তোমার বোর্ড কোশ্চিন আসবেই, মানে এক্স্যাক্টলি আসবে না, এক্স্যাক্টলি মিন মানে আমি বলতে চাচ্ছি যে যে ভ্যালুগুলো এগুলো চেঞ্জ হয়ে এক্স্যাক্ট ম্যাথগুলোই আসবে। ইভেন তোমরা যে হচ্ছে রাইটারের বইগুলো ফলো করো, সেই রাইটারের বইয়ে যত প্র্যাকটিস আছে আজকের এই টাইপগুলো কভার করলে তোমার ওই রাইটারের বইয়ের যে প্র্যাকটিসগুলো সেগুলোও মোটামুটি কভার হয়ে যাবে, 90%ই কভার হয়ে যাবে। ওকে, তো চলো আমরা শুরু করি। আচ্ছা, গত ক্লাসে আমি একটা কনসেপ্ট বুঝাইছিলাম, কি বলতো, দ্রাব্যতার উপর তাপমাত্রার একটা প্রভাব আছে, ঠিক আছে। তাপমাত্রা বেশি হলে একটা মানে কমন একটা কনসেপ্ট দিছি যে তাপমাত্রা বেশি হলে আমার দ্রাব্যতা বেশি হবে, তাপমাত্রা কম হলে আমার দ্রাব্যতা কম হবে, এরকম একটা কনসেপ্ট দিছিলাম। তো বেসিক্যালি আজকে ওই তাপমাত্রা নিয়েই, তাপমাত্রা এবং দ্রাব্যতা দুটার মিলেই একটা আমরা ম্যাথ করব, ঠিক আছে। তাপমাত্রারও প্রভাব থাকবে সেখানে, দ্রাব্যতা তো আগে থেকে আছে, ম্যাথ তো দ্রাব্যতারই। তো তাপমাত্রার প্রভাব দিয়ে আমরা আজকে দ্রাব্যতার ম্যাথগুলো করব। তো মনে করো আমি তোমাকে বলছি যে কোনো একটা দ্রবণ, ঠিক আছে, কোনো একটা দ্রবণে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কোনো একটা দ্রবণের 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে তোমার 50। ওকে, অর্থাৎ দ্রাব্যতা 50 মানে কি, প্রতি 100 গ্রাম দ্রবণে 50 গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে। ওকে, সরি, প্রতি 100 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে। আর 40 তো আমরা এটা মনে করো 60 ডিগ্রি দিলাম, 60 ডিগ্রি তাপমাত্রায় দ্রাব্যতা, অবশ্যই তাপমাত্রা যেহেতু বেশি দ্রাব্যতা বেশি হবে, এটা মনে করে দিলাম 80 গ্রাম, সরি 80, অর্থাৎ প্রতি 100 গ্রাম দ্রাবকে 80 গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে। তো এখন আমি তোমাকে বললাম যে যদি এইটা হয়, কাহিনী যদি এটা হয়, এখন আমি কি করছি, আমি এখন করছি যেটা, আমি বলছি যে এই দ্রবণটাকে যদি আমি 60 গ্রাম থেকে 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসি, অর্থাৎ দ্রবণটা আমার 60 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল, আমি সেটাকে একটু ঠান্ডা করে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসছি। এখন যেই দ্রবণে অলরেডি 80 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে 60 ডিগ্রিতে, এখন আমি যদি দ্রবণটাকে ঠান্ডা করি তাহলে কি হবে, কালকে গত ক্লাসে আমরা পড়ছিলাম যে হচ্ছে তাপমাত্রা কমে গেলে আমার যে ভিতরকার যে স্পেস এটা কমে যায়, এবং স্পেসটা কমে যাওয়ার কারণে
অতিরিক্ত যে দ্রব্য, যেই ওই স্পেসটাতে যেই দ্রব্যটুকু থাকতে পারে না, তারা অদক্ষেপ হিসাবে জমা হয়। তাহলে অর্থাৎ আমি যখন 60 থেকে 40-এ নিয়ে আসবো, অর্থাৎ দ্রবণটাকে ঠান্ডা করব, তখন এই যে দ্রাব্যতাটা কি হবে, কমে যাবে, 80 থেকে 50-এ যাবে। যখন 80 থেকে 50-এ যাবে, এই যে একটু পরিমাণ যে আগে ছিল 80 গ্রাম প্রতি 100 গ্রামে, এখন হয়ে গেছে প্রতি 100 গ্রামে 50 গ্রাম। এই যে 30 গ্রাম, এই 30 গ্রাম কি হয়ে যাবে, অদক্ষেপ হয়ে যাবে। ঠিক আছে? তো আমি বলতেছি যে 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড আমি করি, তাহলে তাহলে 500 গ্রাম দ্রবণে 500 গ্রাম দ্রবণে 500 গ্রাম দ্রবণে কতটুকু দ্রব অদক্ষেপ পড়বে, কতটুকু অদক্ষেপ পড়বে। ঠিক আছে? কতটুকু অদক্ষেপ পড়বে, অদক্ষেপ পড়বে। ওকে, ঠিক আছে? তোমরা একটু জায়গাটা একটু ইয়া করে নিই, ছোট করে নিই। ঠিক আছে? এটা হচ্ছে আমার ম্যাথ। আসো সলিউশনে। ম্যাথ, ঠিক আছে? আমার ম্যাথ থেকে আমি বুঝে দেবো তোমাদেরকে। এখন আসো সলিউশন। সলিউশনটা কি? ফার্স্টেই আমার সলিউশন লেখার জন্য কি করতে হবে, আমাকে ডাটাগুলো লিখতে হবে। এটার ক্ষেত্রে, এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমার ডাটা থাকবে দুইটা, একটা 40 ডিগ্রির জন্য, একটা 60 ডিগ্রির জন্য। ঠিক আছে? গত যেই দ্রাব্যতার ম্যাথগুলো করা হয়েছে, সেখানে ডাটা কিভাবে ছিল, একটাই ডাটা ছিল, একটা দ্রবণেরই ছিল, কোনো তাপমাত্রার গ্যাঞ্জাম ছিল না, আমরা একটা ডাটা দিয়েই ম্যাথ করছি। কিন্তু এখানে যেহেতু তাপমাত্রার প্রভাব আছে, একটা তাপমাত্রা কম বেশি করে আমরা দ্রাব্যতাকে ইনফ্লুয়েন্স করতেছি, তো এখানে আমার ডাটাও কি আসবে, দুই রকম আসবে। মানে দুই রকম বলতে দুইটা ডাটা আমরা লিখবো, দেন ওই ডাটা থেকে আমরা একটা ম্যাথে কনভার্ট করব। ঠিক আছে? ডাটাটা কি, একটা ডাটা হচ্ছে 40 ডিগ্রির ডাটা, আর ডাটা কি 60 ডিগ্রির ডাটা। ওকে, আচ্ছা, 40 ডিগ্রি ডাটাটা কি ছিল দেখো, দ্রাব্যতা 50, অর্থাৎ দ্রব্য কত, 50 গ্রাম। কতটুক দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে। তাহলে দ্রাবক কত, দ্রাবক হচ্ছে 100 গ্রাম। ওকে, তাহলে দ্রবণ কত, দ্রবণ হচ্ছে 150 গ্রাম, 150 গ্রাম। ওকে, এবার সেম 60 ডিগ্রির ক্ষেত্রে আমার দ্রব্য কত, দ্রব্য হচ্ছে 80 গ্রাম। কতটুক দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে। কতটুক দ্রবণ, 180 গ্রাম দ্রবণ। ঠিক আছে, 180 গ্রাম দ্রবণ। আমার কথা বোঝা গেছে? ডাটাটা কিভাবে লিখছি বোঝা গেছে? ডাটাটা কি বুঝছো তোমরা? যদি বুঝে থাকো তাহলে আসো, আসো, এই ডাটাটা আমি এখানে রাখলাম, হ্যাঁ, এখানে প্লেস করলাম, এখান থেকে একটু মিলাই মিলাই দেখো। ওকে, এখন আমাকে কি বলছে দেখো, সম্পর্ক এখন দেখতে হবে, রাইট? আগেরটা স্টেপগুলো আমার মনে আছে, ফার্স্ট ডাটা লিখছি, এরপর সম্পর্ক লিখছি, দেন ডাটা থেকে সেই সম্পর্কটা স্থাপন করে আমরা ম্যাথ করছিলাম। তো দেখো এখানে সম্পর্কটা কার কার মধ্যে, দ্রবণ, দ্রবণ আর অদক্ষেপ। অদক্ষেপ মানে কি, দ্রবণ, রাইট? অর্থাৎ দ্রবণ এবং দ্রবের মধ্যে। দ্রবণ কত, দ্রবণ এইটা এবং এইটা। এখন তোমাদের মনে প্রশ্ন যে তাহলে আমি মানে কোনটা নিব, 150 গ্রাম নিব নাকি হচ্ছে 180 গ্রাম নিব? তোমাদের প্রশ্ন। দ্রবণ তো আমার দুইটা ফেলো, একটা 150 গ্রাম, একটা 180 গ্রাম। আচ্ছা, এটা কোন কি করবা দেখো, তাপমাত্রা দিয়ে খেয়াল করো। আমি কি করছি, 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রি ছিল, মানে 40 ডিগ্রিতে করছি, 60 ডিগ্রি ছিল, 40 ডিগ্রি করছি। যেই তাপমাত্রাটা আগে আছে, অর্থাৎ 60 থেকে 40, অর্থাৎ 60 কি আছে, আগে আছে। এটা যদি 40 থেকে 60 হতো, তাহলে 40 কি থাকতো, আগে থাকতো। অর্থাৎ মূল কথা, যেই তাপমাত্রাটা আমার আগে আছে, আমি তার ডাটা নিয়ে কাজ করব। অর্থাৎ কে আগে আছে, 60 আছে, আমি 180 নিয়ে কাজ করব। ঠিক আছে, তো লিখবো 180 গ্রাম দ্রবণে অদক্ষেপ পরে, 180 গ্রাম দ্রবণে অদক্ষেপ পরে কতটুকু বলতো, 60 থেকে 40-এ গেছে। ঠিক আছে, 60 থেকে 40-এ গেছে। তাহলে 60 থেকে 40-এ গেলে কি হবে,
তোমার কতটুকু পদক্ষেপ পড়বে 80 মাইনাস 40, 80 মাইনাস 40, 80 মাইনাস 40 কত 40, সরি 80 মাইনাস 50 না, 80 মাইনাস 50, 80 মাইনাস 50, 50 গ্রাম, ঠিক আছে। অর্থাৎ 180 গ্রাম দ্রবণে পদক্ষেপ পড়ে 80 মাইনাস 50, ঠিক আছে। তাহলে একে কত 30 না, তাহলে 30 ডিভাইডেড বাই 180, অর্থাৎ কত গ্রাম বলছে 500 গ্রাম বলছে। Six, 500 ডিভাইডেড বাই 6, সো 100 একটু কম আর কি। তো 500 গ্রামে তোমার পদক্ষেপ কত পড়বে, এতটুকু পড়বে, ঠিক আছে। ওকে, আমার কথা বোঝা গেছে। তাহলে আমি কি করছি, ওভারঅল ম্যাথটা আমি একবার দেখি। আমি ফার্স্টে 40 ডিগ্রির ডাটা এবং 60 ডিগ্রির ডাটা লিখছি, দেন লেখার পরে আমি দেখছি কার সাথে কার সম্পর্ক, দ্রবণের সাথে পদক্ষেপের সম্পর্ক। ওকে, সো অর্থাৎ দ্রবের সম্পর্ক। তো আমরা যেটা করছি যে 180 কিভাবে আমি নিছি 180 গ্রামটা, আমাকে ওখানে লেখা ছিল যে 60 থেকে আমি 40 করছি, অর্থাৎ 60 আগে আছে, যে আগে আছে তার ডাটা দিয়ে কাজ করব। তো তার ডাটা কত ছিল, 180 গ্রাম ছিল দ্রবণ। তো 180 গ্রাম দ্রবণকে ঠান্ডা করলে পদক্ষেপ করলে পরে হচ্ছে কত 80 মাইনাস 50। সো এই ভাষাটা একটু রিচ করে লিখবা, যে আমি লিখতেছি যে 180 গ্রাম 60 ডিগ্রি দ্রবণকে 40 ডিগ্রি করলে পদক্ষেপ পড়ে 80 মাইনাস 50, ঠিক আছে, কত 30 গ্রাম। একে কত আর কত দ্রবণ বলছে, 500 গ্রাম বলছে, 500 গ্রামে কত। ওকে, সো আমরা একটা কি পাইছি, অ্যান্সার পাইছি। আচ্ছা, এবার আসো, এটা গেল, এটা হচ্ছে গেল কত, এটা গেল হচ্ছে তোমার টাইপ 1 দ্রবণ রিলেটেড। ওকে, এরপরে আসো, এবার মনে করো আমি আরেকটা দিছি, সেটা কি, এবার মনে করো 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা, এই মনে করো 80, হ্যাঁ, আর 60 ডিগ্রিতে সেন্টিগ্রেডের তাপমাত্রা তোমার 120, অর্থাৎ এখন এইটাকে যদি আমি 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রি করি, তাহলে কি হবে পদক্ষেপ, আচ্ছা পদক্ষেপটা কিসের বেসিসে, এবার আসবো আমি দ্রাবকের বেসিসে। সো করলে 500 গ্রাম দ্রাবককে কতটুকু দ্রব বা পদক্ষেপ পড়বে, কতটুকু পদক্ষেপ পড়বে। ওকে, তো আসো এই ম্যাথটা করে ফেলি। এই ম্যাথটা কি দেখো, এখানে 40, এখানে হচ্ছে কত 60, রাইট, দিয়ে দিছি। ওকে, 40 আর 60, ওকে দেখো 40 আর 60, 40 কত, 40 হচ্ছে 80, 40 দ্রব্য কত 80, এখানে 40 দ্রব্য কত 120, ঠিক আছে। কতটুকু দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে, এটা কতটুকু দ্রাবকে, এটাও 100 গ্রাম দ্রাবকে। আচ্ছা, এখানে তোমাদের একটু কনফিউশন হতে পারে যে হচ্ছে 100-র মধ্যে হইতেছে 120 গ্রাম, কেমনে হতেই পারে, যদি তাপমাত্রা বেশি থাকে 100 গ্রাম দ্রাবক 120 গ্রাম দ্রবকে দ্রবীভূত করতেই পারে, ঠিক আছে। এর একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে তোমাদের বাসায় যখন চিনির শিরা খাও না, শিরা, এই শিরা কিন্তু এই জিনিসটা হচ্ছে, শিরা বলতে আর কি তোমার ক্যারামেল বলে, তোমার আম্মুরা বানায় পুডিং টুডিং বানানোর সময়, ওটার উদাহরণ কিন্তু এটা। দেখবা যে পানি কম দেয়, চিনি বেশি দেয়, যে এটা কি করে, তাপমাত্রা দিয়ে কিন্তু গলায় ফেলে বা দ্রবীভূত করে ফেলে। সো ওই ধাঁচের আর কি এক্সাম্পল। সো হতে পারে, সো এমন এটা হচ্ছে রাফ ডাটা না বা অ্যাবসার্ড ডাটা না, চলে আর কি, দেওয়া যায়। সো দ্রাবক এবং দ্রবণটা লিখে ফেলো, দ্রবণ কত 180, এটা হচ্ছে 200 গ্রাম, হ্যাঁ সব গ্রাম।
ইউনিট কিন্তু লিখতে হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমার ডাটা লেখা শেষ। এখন ম্যাথে আসো। ম্যাথে ঠিক আগেরটাই মতো, জাস্ট টাইপ 2। টাইপ 2 মিনস আমরা জাস্ট এখন কি করতেছি, দ্রাবক থেকে ধ্রুবের কাজটা করতেছি। দ্রাবক থেকে ধ্রুবের কাজটা করতেছি। দেখো কি দ্রাবক থেকে ধ্রুবের কাজটা কি করতেছি। আমার সামনে কি আছে, 60। তো 60-এর কি দ্রাবক, তাই তো? তাহলে 100 গ্রাম নিব। ওকে, তাহলে 100 গ্রাম নিব। সো 100 গ্রাম দ্রাবকে ঠান্ডা করলে অদক্ষেপ পরে কতটুক, দেখো তো, অদক্ষেপ পরে। আচ্ছা, 60 থেকে 40, 60-এ কত ছিল 120, 40-এ কত ছিল 80, তাহলে 120 মাইনাস 80, ঠিক আছে। একে কত 40, ঠিক আছে, 40/100। আর 100 কত ছিল, 500 গ্রাম ছিল, রাইট। 500 গ্রাম দ্রাবকে অদক্ষেপ পরে 40 ইন্টু 500 ডিভাইডেড বাই 100, সো 5, 200। তাহলে 500 গ্রাম দ্রাবকে অদক্ষেপ কত পড়তেছে, 200 গ্রাম পড়তেছে, ঠিক আছে। বা দ্রব্য 200 গ্রাম হচ্ছে আর কি। সো এটা হচ্ছে কি দ্রাব্যতা টাইপ 2। সেটা কি, দ্রাবক টু দ্রব, দ্রাবক টু দ্রব। আচ্ছা, এই দুইটা ম্যাথ সেম ওয়েতে আরো একভাবে আসতে পারে। সেম এই দুইটা ম্যাথই, টাইপ 1 এবং টাইপ 2, এই জিনিসটাই আরেকটা ওয়েতে আসতে পারে। সেটা হচ্ছে টাইপ 3। ওকে, টাইপ 3 দেখো, টাইপ 3টা কি। ওকে, টাইপ 3টা হচ্ছে এবার মনে করো আমি একটু তাপমাত্রাটা অন্য তাপমাত্রা নিই, যেমন এবার 60 ডিগ্রি নিব। 60 ডিগ্রিতে দ্রাব্যতা তোমার 60 ডিগ্রিতে দ্রাব্যতা তোমার 30, আর 80 ডিগ্রিতে দ্রাব্যতা তোমার নিব এবার 60, ঠিক আছে। এবং বলবো যে আমি কি করছি, 60 থেকে কোথায় গেছি, সরি 80 থেকে 60-এ গেছি। কি করছি, 80 ডিগ্রি থেকে 60 ডিগ্রি গেছি। ওকে, 80 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে গেছি, গিয়ে কি করছি, 50 ml মনে করো আমি দ্রবণ দিয়ে করলাম। দ্রবণ দ্রাবক একই জিনিসই হবে, দ্রবণ দিক বা দ্রাবণ দিক বা দ্রাবক দিক একই জিনিসই হবে। আমি দ্রবণ দিয়েই করলাম। 500 ml দ্রবণ থেকে কতটুকু অদক্ষেপ পড়বে, ঠিক আছে। 80 থেকে 60-এ গেলে 500 ml দ্রবণ থেকে কতটুকু পদক্ষেপ পড়বে। ওকে, বলো তো এখানে কোন ডাটাটা মিসিং। আমি একটা ডাটা দিই নাই, গত ক্লাসে বলছিলাম, যারা গত ক্লাস মন দিয়ে করেছো তারা হয়তো জানো বা বুঝেছো যে আমি কোন জায়গাটায় ভুল করছি। এখানে আমি একটা ডাটা দিই নাই, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ আগু, এটা আমি দিই নাই। গত ক্লাসে আগু পড়েছিলাম, মনে আছে? এটা মনে করো আমি দিলাম 2, ঠিক আছে। আগু হচ্ছে 2, অর্থাৎ যে দ্রবণটা, সেই দ্রবণটা পানির থেকে দ্বিগুণ ভারী বা দ্বিগুণ ঘনত্ব কি ঘনত্বের। ওকে ওকে, আচ্ছা দেখো, আমাদের ফার্স্টে কি করতে হবে, আমাদের আগে ডাটাটা লিখতে হবে। ডাটা লেখো, এটা কত, 60-এর একটা ডাটা, একটা 80-এর ডাটা, রাইট। 60-এর ডাটা কতটুকু, 60-এর হচ্ছে দ্রব হচ্ছে 30 গ্রাম, দ্রাবক হচ্ছে তোমার 100, আর দ্রবণ হচ্ছে তোমার 130। এখানে দ্রবণ কত, দ্রবণ এখানে দ্রাবক দ্রব হচ্ছে তোমার এখানে হচ্ছে 60, 80-তে হচ্ছে 60, দ্রাবকে হচ্ছে তোমার 100, আর দ্রবণ হচ্ছে 160 গ্রাম। ওকে ওকে, এবার আসো আমি বলছি 80 থেকে 60-এ যাব। 80 থেকে 60-এ যাব, এখানে আমার কি দিয়ে দিছে, আর আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিছে, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিচ্ছে। সো আমরা ডাটাটা কিভাবে সাজাবো, অবশ্যই ফার্স্ট আমরা কি লিখবো, যে দ্রবণ থেকে দ্রব, রাইট, দ্রবণ থেকে দ্রবতা, দ্রবণ কত 100,
160 কেন 160? আমরা কি করছি 80 থেকে 60-এ গেছি, যে সামনে থাকবে তার ডাটা। সো 160 গ্রাম দ্রবণকে ঠান্ডা করলে অদক্ষেপ কত পদ্ধতি ঠান্ডা করতেছে? 80 থেকে 60 ঠান্ডা করতেছে। হ্যাঁ, অদক্ষেপ কতটুকু আসতেছে? অদক্ষেপ আসতেছে তোমার হচ্ছে 60 মাইনাস 30, 60 মাইনাস 30, তো 30 গ্রাম। অতএব 1 গ্রাম দ্রবণকে ঠান্ডা করলে অদক্ষেপ 30/160, ওকে, অ্যান্ড 161 গ্রাম। অ্যান্ড হচ্ছে আরেকটা কি আছে বলো তো, এবার আমরা কোনটা নিব? 500 ml, রাইট? 500 ml কি নেওয়া ঠিক হবে? 500 ml কি নেওয়া ঠিক হবে? 500 ml নেওয়া ঠিক হবে না, কারণ আমাদের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, এবং এটা কি আমরা সবকিছু কি করতেছি, গ্রামে করতেছি, এটা আছে ml এ। সো আমার ml-টাকে কিসে কনভার্ট করতে হবে? গ্রামে কনভার্ট করতে হবে। তো 500 ml ইন্টু কি 2, অর্থাৎ 1000 গ্রাম দ্রবণকে ঠান্ডা করলে অদক্ষেপ কত আসে? 30 ইন্টু 1000, 160। এটা হচ্ছে অ্যান্সার। এখানে বহুত ফ্র্যাকশনাল মান আসবে, আমি হুদায় ভ্যালু দিয়ে করছি তো, তাই এই জায়গায় তোমাদের হচ্ছে কি লাগবে? ক্যালকুলেটর লাগবে। সো এখানে তাও যদি আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি, কাটাকাটি করার চেষ্টা করে লাভ নাই, আমার হচ্ছে এখানে ফ্র্যাকশনাল মানই আসবে। এটার জন্য আমাদের কি লাগবে? এটার জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে। ওকে ওকে, এখন 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 আমাদের এটা কয় নাম্বার টাইপ গেল? টাইপ 3 গেল। টাইপ 3-তে কি আছে? টাইপ 3-তে আমার হচ্ছে মিলিলিটার টু গ্রামে কনভার্ট। ওকে, মিলিলিটার টু গ্রামে কনভার্ট। ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, তো চলো আমরা হচ্ছে পরবর্তী টপিকে যাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা কি মানে কল দেওয়ার কি সময় পান না? একবার তো কল ধরলাম না, আবার কি জন্য কল দিছেন? সরি আবার কি ভাই, কাজ করতেছে, একবার কল ধরলাম না, আপনি আবার কল দিছেন। লিসেন, না মাত্র কল দেননি, আপনি 2বার কল দিছেন, আপনি ফোনটা রাখেন তো। একটা ফ্লো নষ্ট হয়ে দিলাম, মাদার চোদরা। এটা তো রেকর্ডও হয়েছে মানে মাদার চোদ বলাটা। আরে কল সেন্টার, দুইবার একবার গেল না, বন্ধ হয়ে গেল না, আবার কল। কে যে দিছে কে জানে সেটা। ওকে, আসো, আমরা তখন পড়ছিলাম তোমার হচ্ছে তাপমাত্রা বেশি থেকে কমের দিকে গেলে কি হচ্ছে অ্যাকচুয়ালি। এবার আমরা পড়ব কম থেকে বেশিতে গেলে কি হবে, অর্থাৎ এতক্ষণ আমরা পড়ছি 60 থেকে 80-তে গেলে কি হবে, বা 60 থেকে 40-এ গেলে কি হবে। আমরা এখন পড়ব 40 থেকে 60-এ গেলে কি হবে, বা 80 থেকে 100-তে গেলে কি হবে, বা 60 থেকে 80-তে গেলে কি হবে। এই জিনিসগুলো এখন পড়ব। সো এই টাইপের ম্যাথগুলোকে তুমি হচ্ছে টাইপ 4 বলতে পারো, ঠিক আছে। প্রসেস সেম, প্রসেস সব কিছুই সেম। হ্যাঁ, খালি টাইপটা কি? টাইপ 4, টাইপ 4। ওকে, টাইপ 4, টাইপ 4টা কি? এতক্ষণ আমরা কি পড়ছি? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা পড়ছি, তাই না? এবার হচ্ছে নিম্ন থেকে উচ্চ তাপমাত্রা, নিম্ন থেকে উচ্চ তাপমাত্রা, ঠিক আছে, নিম্ন থেকে উচ্চ তাপমাত্রা। ওকে, এবার দেখো, এবার একটা মনে করো একটা ম্যাথ বানাই আমরা, যেহেতু আমরা বানাই ম্যাথ করতেছি, ম্যাথ একটু বানাই। বাট এবার একটু আমরা
রিজনেবল ভ্যালু দিব, যাতে আমাদের ওই ফ্র্যাকশনটা না আসে, যাতে আমরা একটা ভ্যালু পাই এবং ম্যাথটা সুন্দর করে শেষ করতে পারি। সাপোজ মনে করো আমার 40°C তাপমাত্রা, এটা 40° হইলো, আমি তাপমাত্রা বিষয়টা দেখো, এটা ম্যাথ তো হইলেই হলো, তাই না? 40°C তাপমাত্রায় আমার দ্রাব্যতা, 40°C তাপমাত্রায় আমার দ্রাব্যতা হচ্ছে মনে করো 20 গ্রাম বা 20, দ্রাব্যতা 20, ঠিক আছে, 20। এইটা যদি আমি এখন 80° করি, 80° যদি করি, তাহলে দ্রাব্যতা হয়ে যায় 40, ঠিক আছে। অর্থাৎ 40° যখন ছিল তখন দ্রাব্যতা ছিল 20, যখন 80° করলাম তখন দ্রাব্যতা হয়ে গেছে কত? 40। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে 40°C তাপমাত্রা থেকে আমার 80°C যদি তাপমাত্রা আমি করি, 80°C যদি তাপমাত্রা করি, তাহলে মনে করো আমি 500 গ্রামের একটা দ্রবণ নিছি, 500 গ্রামের একটা দ্রবণ নিছি, 500 গ্রাম দ্রবণে 500 গ্রাম দ্রবণে 500 গ্রাম দ্রবণে কতটুকু দ্রব যুক্ত করতে হবে, ঠিক আছে, কতটুকু দ্রব যুক্ত করতে হবে। ওকে, তাহলে ব্যাপারটা কি ঘটছে দেখো, যখন আমার 40°C তাপমাত্রা ছিল তখন দ্রাব্যতা ছিল 20 গ্রাম, অর্থাৎ দ্রবণ যদি 100 গ্রামের হয় তাহলে 40°C তাপমাত্রায় ওই 100 গ্রামের মধ্যে 20 গ্রাম দ্রব দ্রবীভূত থাকতে পারে। এরপর যখন 80 গ্রাম করছি আমি, 80° করছি, তখন এর দ্রাব্যতা হয়ে গেছে 40, অর্থাৎ ওই সেম 100 গ্রামের মধ্যে এখন 40 গ্রাম দ্রব দ্রবীভূত থাকতে পারে। অর্থাৎ আমি যদি 100 গ্রামের যদি বিবেচনা করি, তাহলে 100 গ্রামেরই যখন আমি তাপমাত্রা 40 থেকে 80-তে নিয়ে গেছি, তখন আমার এক্সট্রা কতটুকু দ্রব যুক্ত হয়েছে? 20 গ্রাম দ্রব যুক্ত হয়েছে। এখন 100-তে যদি 20 গ্রাম দ্রব যুক্ত হয়, তাহলে 500 গ্রাম দ্রবণে কতটুকু হচ্ছে দ্রব যুক্ত করতে হবে, ঠিক আছে, 500 গ্রামে কতটুকু দ্রব যুক্ত করতে হবে। তাহলে আমাদের প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে ফার্স্টে আমাদের কি লিখতে হবে? 40 এবং 80-র যে ডাটাগুলো লিখতে হবে। ওকে, কি তোমার দ্রব কত? দ্রব কত? 20 গ্রাম। এটা কি 20 গ্রাম, এটা কি দ্রব, দ্রব 20 গ্রাম। 80° কত কত হতো? 80°তে কত? 40 গ্রাম, ঠিক আছে। দ্রাবক কত? দ্রাবক হচ্ছে 100 গ্রাম। 80°তে কত? এটাও 100 গ্রাম। কারণ আমার যদি আমার দ্রাব্যতা এরকম কোনো এককবিহীন থাকে, তাহলে ওইটার দ্রাবক 100 গ্রামই হয়, অর্থাৎ প্রতি 100 গ্রামে অত গ্রাম দ্রব দ্রবীভূত আছে, এটাই বোঝায়। তাই আমার দ্রাবক 100 গ্রাম, দ্রব দ্রাবক এবং কি দ্রবণ, এটা হচ্ছে 120 গ্রাম, এটা হচ্ছে কত? 140 গ্রাম। ওকে, এখন আমার তোমার কাছে প্রশ্ন, তাহলে কার ডাটা নিয়ে কাজ করব? দ্রবণ তো, যেহেতু আমার দ্রবণ আছে, দ্রবণ থেকে দ্রবের সম্পর্ক, কার ডাটা নিয়ে কাজ করব? 40 না 80? আমার সামনে কি আছে? 40 আছে, সো আমি 40-এর দ্রবণ নিয়ে কাজ করব, 40-এর ডাটা নিয়ে কাজ করব, অর্থাৎ 40-এর দ্রবণটা কি? 120 গ্রাম। তোমরা কি লিখবো? 120 গ্রাম দ্রবণে দ্রব যুক্ত করতে হয়। আচ্ছা, তোমরা এক কাজ করতে পারো, এই যে এখানে যে লেখাটা লেখার সময় তোমরা না এখানে উপরে একটা জিনিস লিখতে পারো, যে যখন মনে করো এভাবে লিখলাম আমি, যেভাবে তুমি প্রেজেন্ট করতে পারো, যেই প্রেজেন্টেশনটা তোমার যে টিচার সে দেখলে বুঝতে পারবে যে তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ এবং কি করতে চাচ্ছ। সো তুমি এভাবে লিখতে পারো, যখন দ্রবণটিকে কি করছি আমি, 40°C থেকে 80°C করা হয়েছে, ঠিক আছে। উপরে লিখে দিতে পারো যে যখন দ্রবণটিকে 40°C থেকে 80°C মানে হচ্ছে তাপমাত্রা মানে উত্থান করা হলো বা উত্তপ্ত করা হলো, যেটাই মন চায় এবার লিখতে পারো সুন্দর করে। লিখে এরপরে তুমি যদি লেখো, তাহলে এই যে এই কথাটা বারবার মাঝখানে ঢুকাতে হবে না,
তুমি এক কথাতেই আর কি পুরো ম্যাথটা কভার করতে পারবা। যে আমি লিখে দিয়েছি যে কন্ডিশনটা কি, যে দ্রবণটিকে আমি এখন 40 ডিগ্রি থেকে 80 ডিগ্রিতে উত্তপ্ত করছি। অর্থাৎ এই কেসে মানে আমি বুঝাতে চাচ্ছি, তাহলে এই কেসটাতে পুরো ম্যাথটা আমার এখন কভার হয়ে যাবে। বলে দিচ্ছি যে এতটা এই কেসে আমি এখন দ্রবণটাকে রাখছি। এখন এই কেস অবস্থায় 100 গ্রাম দ্রবণে দ্রব যুক্ত করতে হয় কতটুকু দেখো। 120 গ্রাম দ্রবণে দ্রব যুক্ত করতে হয় কতটুকু, এইটা হচ্ছে বলতো কতটুকু, 40 মাইনাস 20 গ্রাম। 40 মাইনাস 20 গ্রাম অর্থাৎ 20 গ্রাম দ্রব যুক্ত করতে হয় দ্রবণের ক্ষেত্রে। অর্থাৎ 1 গ্রাম দ্রবণে দ্রব যুক্ত করতে হয় 20/120। ওকে, দেন আমার কি বলছে 500 বলছে, রাইট? 500 গ্রাম দ্রব যুক্ত করতে হয় 120। ওকে, আচ্ছা আমরা এই জিনিসটাকে 600 ধরে নিই, তাহলে আমাদের একটা মান আসবে, ভ্যালু ধরে আসবে, তাই আমরা এটা 600 গ্রাম করে নিলাম। ঠিক আছে, 600 গ্রাম করলে কি হবে দেখো, 100 গ্রাম। অর্থাৎ যদি আমি 40 ডিগ্রি থেকে 80 ডিগ্রিতে এই দ্রবণটাকে উত্তপ্ত করি, তাহলে 600 গ্রাম দ্রবণ যদি নিই, সেম দ্রবণেরই 600 গ্রাম যদি নিই, তাহলে তোমার 100 গ্রাম দ্রব যুক্ত করতে হবে। ঠিক আছে, সেম গোজ ফর দ্রাবক। এখন এখানে যদি আমি 600 গ্রাম দ্রবণ না নিয়ে যদি বলতাম 600 গ্রাম হচ্ছে দ্রাবক, যদি বলতাম যে 600 গ্রাম কি, 600 গ্রাম দ্রাবক, দ্রাবক সেম জিনিস, সেম থিং, জাস্ট এখানে আমার দ্রাবকের ভ্যালুগুলো বসায় তখন বের করতে হতো। ঠিক আছে, আগের মতো করে, আগে যেমন দ্রবণ এবং দ্রাবকের দুইটা টাইপ দেখাইছি, যেই নিয়মে করতে হয়েছে সেই নিয়মেই। তো এটার আমি আলাদা করে আর টাইপের মধ্যে ফেললাম না। এটা টাইপ 4 এর মধ্যে নিম্ন, এতক্ষণ আমরা উচ্চ থেকে নিম্নতে পড়ছি, এবং নিম্ন থেকে উচ্চ হইলে কি হইলো সেটা আমরা দেখলাম। ঠিক আছে, এবং এইটার মধ্যে দ্রাবক এবং দ্রবণের দুইটারই রিলেশন আমরা বুঝতে পারছি আশা করি। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আসুন, আমরা কি পড়লাম তাহলে? টাইপ 1 এ পড়লাম হচ্ছে দ্রাবক থেকে দ্রবণ থেকে দ্রব, দেন পড়লাম দ্রাবক থেকে দ্রব, এরপরে পড়লাম হচ্ছে যদি মিলিলিটার এককে থাকে তাহলে সেটা কিভাবে করব সেটা পড়লাম। এরপরে পড়লাম হচ্ছে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় গেলে কিরকম হয়, কি কেস দেখা যায় সেটা পড়লাম। এবার আমরা পড়বো একটু তখন আমরা দ্রাব্যতার এককবিহীন যেই হচ্ছে কেসগুলো ছিল বা এককবিহীন যে ম্যাথগুলো ছিল, মানে অ্যাকচুয়ালি এককবিহীন না, বাই ডিফল্ট হচ্ছে গ্রাম/100, ওই এককের আমরা ম্যাথগুলো করছি। এখন আমরা একটু হচ্ছে মেমোরাইজ করব যে আমরা গত ক্লাসে দ্রাব্যতার দুইটা একক পড়ছিলাম। একটা কি ছিল, একটা ছিল হচ্ছে তোমার গ্রাম প্লাস গ্রাম/100, আর এটা কি ছিল বলতো, গ্রাম পার লিটার। এখন আমরা এই রিলেটেড কিছু ম্যাথ সলভ করব। ঠিক আছে, তো চলো শুরু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল এটাতে যাওয়ার আগে আমি গ্রাম পার লিটারের ব্যাপারটা কি, এটা কি তোমার মনে আছে? যদি তোমার মনে থাকে তাহলে গ্রাম পার লিটারের ব্যাপারটা এরকম ছিল যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে তার বা থাকতে পারে তাকে তার দ্রাব্যতা বলে। ঠিক আছে, তাহলে কি আমি কি বলছি একটু আবার আমি হচ্ছে বুঝো কি বলছি। নির্দিষ্ট তাপমাত্রায় at a fixed temperature 1 লিটার দ্রবণে, কথাটা কিন্তু বুঝো, 1 লিটার দ্রবণে যত গ্রাম, এই যে যত গ্রাম দ্রবীভূত থাকতে পারে। ওকে, অর্থাৎ আমরা যখন বাই ডিফল্ট একক, অর্থাৎ আগে যে এককবিহীন যেটা ছিল সেটাতে কি ছিল, বাই ডিফল্ট উপরে দ্রব নিচে দ্রাবক ছিল, রাইট? এখন এই এককটার ক্ষেত্রে উপরে দ্রব নিচে দ্রবণ, 1 লিটার দ্রবণ। অর্থাৎ আগেরটাই আমরা বাই ডিফল্ট দ্রাবক 100 গ্রাম ধরে নিছিলাম, এখন আমরা বাই ডিফল্ট দ্রবণ 1 লিটার ধরে নেব। আমার কথা বুঝে গেছে? দ্রবণ 1 লিটার ধরে নেব। চলো এবার ম্যাথ করি। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে ক্লাস মানে আমার এই মানে ব্যাপারটা বা এতটুকু ডিউরেশন আবার একটু রিভাইন্ড করে দেখো। ঠিক আছে, তাহলে বুঝতে পারবা। একবার না বুঝলে দেখো শতবার। ওকে ওকে
ওকে, দেখো তাহলে ম্যাথ করি আমরা। ম্যাথ কি করব দেখো, 40°C আমার হচ্ছে দ্রাব্যতা মনে করো 20 গ্রাম পার লিটার, আর 60°তে আমার হচ্ছে 30 গ্রাম পার লিটার। ঠিক আছে, এরপর আমি বললাম যে আমি এটাকে কি করছি, 60 থেকে 40 আনছি। তাহলে তাহলে 600 ফার্স্ট আমরা মিলিলিটার দিয়ে করতে হবে, কেন আমি পরে বোঝাচ্ছি। মিলিলিটার দ্রবণে অদক্ষেপ কত, ঠিক আছে, পদক্ষেপ কত। তাহলে এটার একটু ডাটাটা লিখে নাও। ডাটাটা কি ছিল, ডাটা 40°তে, তাহলে আমার দ্রব্য কত, দ্রব্য হচ্ছে তোমার 20 গ্রাম। কিসে, দ্রাবকে নাকি দ্রবণে? দ্রবণে 20 গ্রাম। কতটুকু দ্রবণে? 1 লিটার। 1 লিটার মানে কি, 1000 মিলিলিটার। ঠিক আছে, এখন তুমি চাইলে এটাকে দ্রাবকে কনভার্ট করতে পারো যদি আপেক্ষিক গুরুত্বের মান দেওয়া থাকে এবং যদি দ্রাবক দিয়ে বের করতে বলে। কিন্তু আমার এখানে দ্রাবক দিয়ে বের করতে বলে নাই, আমাকে কি বলছে, আমাকে বলছে দ্রবণ থেকে অদক্ষেপ বের করতে বলছে, অর্থাৎ দ্রবণ থেকে দ্রবে যাইতে বলছে। তো আমার দ্রাবক আমার লাগবে না, এখানে দ্রাবক আমার কোনো প্রয়োজন লাগবে না। আচ্ছা, 60-এ কি ছিল, 60-এ আমার কি ছিল, 30 গ্রাম। দ্রব কত, 30 গ্রাম। কত দ্রবণে, কতটুকু দ্রবণে, 1 লিটার। ঠিক আছে, 1 লিটার দ্রবণে। আচ্ছা, 1 লিটার মানে কত, 1000 ml। সো আমার এখানে দ্রাবকের কোনো কাজ নাই, সো আমার দ্রাবকে কনভার্ট করতে হবে না। যদি দ্রাবক দিয়ে কাজ থাকে তাহলে অবশ্যই এখানে আপেক্ষিক গুরুত্বটা দিয়ে, ঠিক আছে, আপেক্ষিক গুরুত্বটা দিয়ে দিবে। আর একক যেহেতু আমার গ্রাম পার লিটার, তাই এখানে 20 গ্রামকে মিলিলিটারে কনভার্ট করার কোনো প্রয়োজন না। এখানে বলে দিচ্ছে যে আমার এককটাই বলে দিচ্ছে, এককটা কি, 1 লিটার দ্রবণে ভাই 20 গ্রাম দ্রবণ দ্রবীভূত থাকে। সো যেটা আমাকে বলেই দিচ্ছে যে ওই আমার দ্রবণটা ওই এককেরই এবং ওইখান থেকেই তুমি ওইখানে যুক্ত করতে পারতেছো। সো এখানে আমার কি করার কোনো প্রয়োজন নাই, এখানে আমার একক চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আগেরটাতে প্রয়োজন ছিল এই কারণে আমার উপরেরটাও গ্রাম ছিল, নিচেরটাও গ্রাম ছিল, অর্থাৎ গ্রাম পার 100-এ কি ছিল, গ্রাম মানে এত গ্রাম প্রতি 100 গ্রামে, অর্থাৎ এটাও গ্রাম ছিল, এটাও গ্রাম ছিল। তখন যখন আমার এখানে 100 ml ছিল, তখন আমাকে কি করতে হয়েছে, 100 mlটাকে গ্রামে কনভার্ট করতে হয়েছে। কিন্তু এটার ক্ষেত্রে কি হয়েছে দেখো, এটার ক্ষেত্রে কি হয়েছে, এটার ক্ষেত্রে আমার অলরেডি 20 গ্রাম পার লিটার বলে দিছে, অর্থাৎ 1 লিটারে 20 গ্রাম থাকে এটা বলে দিছে, অর্থাৎ 20 গ্রাম কোথায় থাকে, 100 মিলিলিটারে থাকে এটা বলে দিছে। সো আমার এখানে মিলিলিটারকে গ্রামে কনভার্ট করার কোনো প্রয়োজন নাই, বা গ্রামকে মিলিলিটারে কনভার্ট করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে 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 ওকে, দেখো এবার এবার তাহলে ম্যাথটা কি, দ্রবণ থেকে হচ্ছে কিসে, দ্রব। তো আগের মতোই সেম পদ্ধতি, সেম থিং, সেম জিনিস। সেটা কি, আমার ফার্স্টে আছে কি 60 গ্রাম থেকে 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে গেছে। তো ফার্স্টে যে আছে তার ডাটা নিব। ফার্স্টে কে আছে দেখো, দ্রবণ থেকে দ্রবতে যাব, রাইট। তাহলে 1000 ml থেকে যদি আমি 40°C যদি ঠান্ডা করি 1000 ml দ্রবণকে, তাহলে আমার অদক্ষেপ কত পড়বে, 1000 ml দ্রবণে অদক্ষেপ পরে 30 মাইনাস 20, 10 গ্রাম পড়ে। ওকে, তাহলে একে কত, ঠান্ডা করলে তো অদক্ষেপই পড়বে, রাইট। তাহলে ঠিকই আমরা করতেছি, অদক্ষেপ পড়বে। সো 10 ডিভাইডেড বাই 1000, আর এটা কত, 600 বলছে। তাহলে 1000 ml দ্রবণে যদি অদক্ষেপ 10 গ্রাম পড়ে, তাহলে 600 ml দ্রবণে কত গ্রাম পড়বে,
6 গ্রাম অদক্ষেপ পড়বে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে বলি যে ভাইয়ারা আপুরা তোমরা এবার একটু এই জিনিসটা করো, এখানে কি, এখানে আমি 600 গ্রাম দ্রবণ দিয়ে দিছি, 600 গ্রাম দ্রবণ দিয়ে দিছি এবং আগু দিয়ে দিছি। হ্যাঁ, আগু দিয়ে দিছি 2। এখন এটা তোমরা পারবা না, ঠিক আছে, এটা তোমরা করবা, এটা তোমাদের কাজ, নিজেরা পারো কিনা দেখো। আমি বলে দিই কেমন করতে হবে, দেন তোমরা ট্রাই করবো। যেহেতু আমি আপেক্ষিক গুরুত্ব বলে দিছি, সেহেতু এখানে আমি কি করতে পারবো, আমি এখানে মিলিলিটারে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, সো 600 দিয়ে আমি 2কে এটা গ্রামে আছে, রাইট? গ্রামে যদি থাকে, তাহলে গ্রামে থাকলে আমার আগে কি করছিলাম আমি, এটা হচ্ছে ঘনত্ব, আমার ঘনত্ব, এটা ভর। সো ঘনত্বের সূত্র কি? ঘনত্বের সূত্র হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন, তাই তো? সো আমার কিসে কনভার্ট করতে হবে? আয়তনে কনভার্ট করতে হবে, ভিতে কনভার্ট করতে হবে, কেন ভিতে কনভার্ট করতে হবে? কারণ আমার এককটা কি, লিটারের একক, ঠিক আছে? আমার ভিতে কনভার্ট করতে হবে। সো ভিতে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে বলো তো? ভি ইজ ইকুয়াল টু ভর ডিভাইডেড বাই ঘনত্ব, অর্থাৎ আমাকে কি করতে হবে? 600 গ্রামকে 2 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে আমি কি পাবো? ভি এর ভ্যালু পাবো, অর্থাৎ মিলিলিটার কত সেটা পাবো। ঠিক আছে, মিলিলিটার কত সেটা পাবো। তো সেটা যখন পাবো, সেটা আমরা কিসে কনভার্ট, সেটা যখন পাবো, সেটা দিয়ে আবার সেম প্রসেসে আমরা ম্যাথটা করতে পারবো। সো এই জায়গার কনভার্সনটা বুঝতে পারছো তোমরা, নাকি বুঝতে পারো না? একটু বলো আমাকে। আমি তাহলে আবার তোমাদের জন্য রিপিট করি, বুঝো ভাই, ঠিক আছে? এটা বুঝতে হবে, না হলে এখানে তোমরা প্যাচ লাগাই ফেলবা। গত যে এককটা ছিল, সে এককটা কি ছিল? গ্রাম পার 100 ছিল, ঠিক আছে? অর্থাৎ গ্রামের সাথে গ্রাম, প্রতি 100 গ্রামে কত গ্রাম আছে, এই জিনিস ছিল। ওখানে যখন বাইরের কোনো একটা একক আসছে, আমরা কি করছি? তাকে আমাদের এককে রূপান্তর করে তাকে নিয়ে আমরা কাজ করছি। এবারের এককটা কি ছিল? গ্রাম পার লিটার ছিল, ঠিক আছে? গ্রাম পার লিটার ছিল, অর্থাৎ এখানে বলে দিচ্ছে যে 20 গ্রাম থাকে 1 লিটারে, অর্থাৎ 1000 মিলিলিটারে 20 গ্রাম থাকে বলে দিচ্ছে। কিন্তু দ্রবণটা কি, আর 1000 লিটারটা কি, এটা দ্রবণের ভ্যালু, ঠিক আছে? কারণ আমরা সংজ্ঞা থেকে এটাই পাই যে নির্দিষ্ট তাপমাত্রায় 1000 মিলিলিটার দ্রবণে যতটুকু দ্রব্য দ্রবীভূত থাকে, বা 1 লিটার দ্রবণে যতটুকু দ্রব্য দ্রবীভূত থাকে, এটা আমাদের সংজ্ঞায় বলা আছে, বা এই এককের যে ব্যাপারটা সেটার মধ্যেই বলা আছে, যেটা আসলে কি বোঝাচ্ছে। তো এখানে আমার দ্রবণটা সবসময় কিসে আছে? মিলিলিটারে আছে বা লিটারে আছে, ঠিক আছে? বা ওই এককে আছে। তো এখানে যখন আমি গ্রাম দিয়ে দিচ্ছি, দ্রবণটাকে যখন আমি গ্রাম দিয়ে দিচ্ছি, অবশ্যই আমার এখন কি করতে হবে? এটাকে মিলিলিটারে কনভার্ট করতে হবে। তো মিলিলিটার কি? আয়তন, ঠিক আছে? আপেক্ষিক গুরুত্ব কি? বেসিক্যালি আপেক্ষিক গুরুত্ব একটা হচ্ছে কি, ঘনত্ব বোঝায়। আপেক্ষিক গুরুত্ব কি বোঝায়? ঘনত্ব বোঝায়, যে একটা আরেকটা তুলনায় কতটুকু ঘন, মানে এটাই বোঝাচ্ছে আর কি। যে ঘনত্ব আমার দেওয়া যদি থাকে, তাহলে আমার কি করতে হবে? ভর বাই কি, এটা আয়তন, ভর বাই আয়তন যদি হয়, তাহলে আয়তন ইজ কত? ভর বাই ঘনত্ব করলে আমি কি পাবো? ভি এর ভ্যালু পাবো। অর্থাৎ এই 60 গ্রাম ইকুয়াল অ্যাকচুয়ালি কত মিলিলিটার, এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের কি টাইপ, এটা তোমাদের কি টাইপ 5। তো 5 টাইপের আমি ম্যাথ করলাম। ওকে, আশা করি তোমাদের এই 5 টাইপের ম্যাথের মধ্যে তোমরা তোমাদের গাইড, রাইটারের বই যা কিছু দেখতেছো, এই 5 টাইপের ম্যাথের মধ্যে 80 থেকে 90% ম্যাথই পেয়ে থাকবা। আর যেটা তোমাদের এই 5টার মধ্যে কমন পড়বে না, সেটা ধরে নাও এইচএসসিতে আসবে না। আসবে কোথায়? অ্যাডমিশনে। এবং অ্যাডমিশনে যখন তোমরা যাবা, তখন হয়তো তোমাদের সাথে দেখা হতে পারে আমার। যদি হয়, তাহলে তখন আমি অ্যাডমিশনের ক্ষেত্রে কি ধরনের ম্যাথ আসতে পারে সেটা তোমাদেরকে বুঝাই বলবো। ওকে ওকে এবার দেখো কি আছে। এবার আছে হচ্ছে তোমার দ্রাব্যতার নির্ভরশীলতা। আজকে আমরা দ্রাব্যতাটা শেষ করে ফেলবো, ঠিক আছে? নেক্সট দিন থেকে দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, অদক্ষেপের ম্যাথ, কমন আয়ন ইফেক্ট, এই ধরনের ম্যাথগুলো করবো, ঠিক আছে? এই ধরনের টপিকে আমরা ঢুকে যাব, ঠিক আছে? সো আজকে আমরা দ্রাব্যতাটা শেষ করে ফেলবো। দ্রাব্যতা, আচ্ছা, দ্রাব্যতা কিসের উপর নির্ভরশীল? অর্থাৎ দ্রাব্যতাকে ইনফ্লুয়েন্স করতে পারে কারা কারা? দেখো, দ্রাব্যতাকে ইনফ্লুয়েন্স করতে পারে হচ্ছে 4টা জিনিস। এক হচ্ছে দ্রবের প্রকৃতি, আরেকটা হচ্ছে কি দ্রাবকের প্রকৃতি, আর একটা হচ্ছে অলরেডি আমরা পড়ে আসছি তাপমাত্রা, আর একটা হচ্ছে চাপ।
চাপের ইনফ্লুয়েন্সটা শুধুমাত্র গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে, ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে। এছাড়া চাপের কোনো অন্যান্য ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নাই, শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই চাপের প্রভাব আছে। ওকে, কথা বুঝছো? আচ্ছা, দ্রবের প্রকৃতি এবং দ্রাবকের প্রকৃতি পরস্পর প্যারালাল, একে অপরের সাথে সম্পর্কযুক্ত বা সম্পর্কিত। কিভাবে? তুমি যদি হইতেছে পানির মধ্যে চিনি মিশাও, সেখানে যেভাবে চিনিটা দ্রবীভূত হবে, তুমি যদি তেলের মধ্যে চিনি মিশাও সেখানে সেই পরিমাণ দ্রবীভূত হবে না। কারণ পোলার দ্রাবক দ্রবকে দ্রবীভূত করতে পারে। কি বললাম? পোলার দ্রবকে দ্রবীভূত করতে পারে এবং নন পোলার দ্রাবক দ্রবকে দ্রবীভূত করতে পারে। কথা বুঝছো? পোলার দ্রাবক, নন পোলার দ্রাবক নন পোলার দ্রবকে দ্রবীভূত করতে পারে। তুমি যদি নন পোলারের সাথে পোলার এবং পোলারের সাথে যদি নন পোলার করো, এরা একে অপরকে ডিজলভ করতে পারে না। এটার উদাহরণ কি? তুমি যদি পানির মধ্যে তেল দাও, দেখো পানির মধ্যে যদি তেল দাও, তেলগুলো কি হয়? এরকম করে ভেসে থাকে। কেন ভেসে থাকে? কারণ এটা দ্রবীভূত হতে পারে না। পানি হচ্ছে পোলার, তেল হচ্ছে নন পোলার, তাই দ্রবীভূত হতে পারে না। আর এই যে সিস্টেমটাকে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রতনে রতন চেনা বা মানিকে মানিক চেনে, মানে লাইক ডিজলভ লাইক। ঠিক আছে, এটাকেই লাইক ডিজলভ লাইক বলে। এই জিনিসটাকেই বলা হয় কি? লাইক ডিজলভ লাইক। এই গেল হচ্ছে তোমার দ্রবের প্রকৃতি এবং দ্রাবকের প্রকৃতির মধ্যে যে ইন্টাররিলেশন, যে সম্পর্কটা, এটা আমরা বুঝলাম, রাইট? এখন আসো তাপমাত্রা। আচ্ছা, তাপমাত্রার ক্ষেত্রে কেস কয়টা হতে পারে? দেখো, তাপমাত্রার ক্ষেত্রে কেস হতে পারে তোমার 3 রকমের কেস হতে পারে। একটা তাপ উৎপাদী, রাইট, একটা হচ্ছে তাপ হারি, আর একটা হচ্ছে কেলাস পানি। অর্থাৎ কেলাস পানি মিনস যে NH2O, এটা লেখা থাকে না অনেক সময় অনেকগুলা যৌগের পাশে, ওটাকে কেলাস পানি বলে। ঠিক আছে? আচ্ছা, তাপ উৎপাদনের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম ঘটে দেখো। তাপ উৎপাদনের ক্ষেত্রে ব্যাপারটা ঘটে, তাপ উৎপাদী বিক্রিয়া আসলে কি? তোমার যে লাসেতিলের নীতি তো আমি পড়াই মনে হয়, বাট তোমরা হচ্ছে পড়ছো লাসেতিলের নীতি কি বলছে। তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমি অতিরিক্ত তাপ প্রদান করি বা নতুন করে যদি তাপ দেই, তাহলে কি হয়? বিক্রিয়ার সাম্যাবস্থা উৎপাদের দিকে যাওয়ার বদলে বিক্রিয়কের দিকে সরে আসে। অর্থাৎ মানে কি? বিক্রিয়াটা যাতে সামনের দিকে অগ্রসর হবে বা গতিশীল হবে, এই গতিটা কি হয়? কমে যায়। অর্থাৎ উৎপাদে পরিণত হতে পারে না, অর্থাৎ বিক্রিয়াটা বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত উৎপাদে পরিণত হওয়াটা বাধাপ্রাপ্ত হয়, বা সাম্য অবস্থাটা একটু কি হয়? সরে যায়। বামের দিকে সরে যাওয়া মানে কি? বাম দিকে সরে যাওয়া মানে হচ্ছে আমার বিক্রিয়কের মতোই আছে, উৎপাদে পরিণত কি হচ্ছে? কম হচ্ছে। তো তুমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াও, এখানে ঠিক সেম জিনিসটাই হয়, দ্রাব্যতা কমে যায়। অর্থাৎ যদি কোনো একটা দ্রবণ তাপ উৎপাদী হয়, দ্রবণটা যদি তোমার তাপ উৎপাদী হয়, ঠিক আছে, অর্থাৎ তুমি দ্রব দিছো প্লাস দ্রাবক দিছো, দ্রাবক দিছো, এবং সেটা কি তৈরি করতেছে? দ্রবণ তৈরি করতেছে। দ্রবণের সাথে কি তৈরি করতেছে? তাপ তৈরি করতেছে। এমন যদি কেস হয়, অর্থাৎ পানির মধ্যে ব্লিচিং পাউডার মিশাইছো, তাপ হচ্ছে, এমন, বা পানির মধ্যে চুন মিশাইছো, তাপ হচ্ছে, এমন যদি হয় কেস, তাহলে তুমি যখন এটার তাপমাত্রা বাড়াবা, এটা এসতে হচ্ছে দ্রাব্যতা, জানো তো, এসতে দ্রাব্যতা, এটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা যত বাড়াবা, দ্রাব্যতা তত কি হবে? কমতে থাকবে তাপ উৎপাদনের ক্ষেত্রে। তাহলে তাপ হারের ক্ষেত্রে কি? তাপ হারের ক্ষেত্রে জিনিসটা উল্টা। যদি তাপ হারি বিক্রিয়ায় তুমি যদি এমন হয়, দ্রব এবং দ্রাবক যদি যে দ্রবণটা তৈরি করতেছে সেটা তাপ শোষণ করতেছে বা তাপের প্রয়োজন সেই দ্রবণটার, এমন যদি হয়, তো তাপ হারি যদি হয়, তাহলে তুমি যত তাপ বাড়াবা তত কি হবে? দ্রাব্যতাও বাড়তে থাকবে। ঠিক আছে? এবং এই জিনিসটাই আমরা বেসিক্যালি এতক্ষণ আমি বলে আসছিলাম, যে তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বেড়ে যায়। কার ক্ষেত্রে? তাপ হারির ক্ষেত্রে।
অ্যাকচুয়ালি এখন আমরা জিনিসগুলো বুঝতে পারলাম যে সবসময় যে দ্রাব্যতা বাড়বে এমন না, দ্রাব্যতা কমতেও পারে। কখন কমবে? যখন আমার দ্রবণটা কি হবে, তাপমাত্রা হবে। ওকে। আর কেলাস পানির ব্যাপারটা কি দেখো, কেলাস পানির ব্যাপারটা হচ্ছে, কেলাস পানি বেসিক্যালি কি, মনে করো কপার সালফেট, এটা আমরা একটা কমন হচ্ছে একটা উদাহরণ। যেমন এই কপার সালফেটের সাথে আমার কি আছে, 5 অণু পানি আছে, এটা তুঁত বলে, তাই না, তুঁত বলে। সো এইটার ক্ষেত্রে যেটা হবে, যখন এটা মনে করো আমার দ্রাব্যতা, এটা মনে করো আমার তাপ, যখন আমি তাপটা বাড়াবো, তখন মানে মনে করো 0 থেকে এটা মনে করো 100, সাপোজ মনে করো এখান থেকে আমার তাপটা বাড়াচ্ছি 0 থেকে 100-তে বাড়াচ্ছি আর কি, সাপোজ মনে করো। তো আমি যখন বাড়াচ্ছি, বাড়াতে যখন বাড়াবো তখন সে সুন্দর মতোই বাড়বে, দ্রাব্যতা সুন্দর মতো বাড়বে। একটা পয়েন্টে এসে এই পয়েন্টটাতে এসে কি হবে, এই পয়েন্টটাতে এসে তোমার গ্রাফটা নিচে চলে যাবে। গ্রাফটা নিচে চলে যাওয়া মানে কি, আমার দ্রাব্যটা কমে যাবে। এখন এই পয়েন্টটা মানে কি, এটা কেনই বা হচ্ছে বা কেন হবে, এর কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই তুঁতটা বা কপার সালফেট 5 অণু পানি যতক্ষণ পর্যন্ত না দ্রবীভূত হচ্ছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে, অর্থাৎ মানে ব্যাপারটা যেটা হয়, এটার মধ্যে 5 অণু পানি যতক্ষণ থাকবে, অর্থাৎ এটা এই কেলাস পানি যতক্ষণ থাকবে, উপস্থিত থাকবে, তাপমাত্রা বাড়তে বাড়তে তো এটা সব দ্রবীভূত হতে থাকবে, রাইট? দ্রবীভূত হলে তো একটা সময় কেলাস পানিও চলে যাবে, দ্রবীভূত হয়ে বের হয়ে যাবে। সো পানি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত দ্রাব্যটা তোমার হচ্ছে তাপমাত্রা বাড়ার সঙ্গে বৃদ্ধি পাবে, পাথারের মতো, ঠিক আছে? অ্যান্ড একটা পয়েন্টে গিয়ে কেলাস পানি আর থাকবে না, ওই দ্রবটার মধ্যে, এইটার মধ্যে কেলাস পানি আর থাকবে না, কেলাস পানি সব শেষ হয়ে যাবে, থাকবে না। যেই পয়েন্টে গিয়ে আর কেলাস পানি নাই, সেই পয়েন্ট থেকে দ্রাব্যতা তাপমাত্রা বাড়ার সাথে সাথে কমে যাবে। বুঝছো? পানি যতক্ষণ আছে ততক্ষণ দ্রব্যতা বাড়ছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে, পানি যখন নাই তখন দ্রাব্যতা কি হয়ে গেছে, ধীরে ধীরে কমে গেছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে, ঠিক আছে? আর এই যেই পয়েন্টটাতে এই ঘটনাটা ঘটবে, এই পয়েন্টের তাপমাত্রাকে বলা হয় পরাবৃত্ত তাপমাত্রা। কথাটা মনে থাকবে, এমসিকিউ তো আসে কিন্তু, হ্যাঁ, যে পরাবৃত্ত তাপমাত্রা, এমসিকিউ বলতেছি সরি, ক বা খতে বোঝায়, বলে যে হচ্ছে পরাবৃত্ত তাপমাত্রা বলতে কি বুঝো, যেহেতু ফুল সিলেবাস আসার সম্ভাবনা আছে, হ্যাঁ। সো এইটা হচ্ছে তোমার মানে বিষয়বস্তু, যে যেই পয়েন্টটাতে আমার এই কেলাস পানি যুক্ত কোনো একটা দ্রবণের দ্রাব্যতা যেই পয়েন্টটাতে গিয়ে কি হয়ে যাবে, কমতে থাকবে, দ্রাব্যতা তাপমাত্রা বাড়ার সাথে সাথে কমতে থাকবে, ওই পয়েন্টটাকেই বলবো আমি কি, পরাবৃত্ত তাপমাত্রা। আমার কথা বোঝা গেছে? এই হচ্ছে কথা, এই হচ্ছে বার্তা। আর আরেকটা জিনিস কি বললাম, আরেকটা বলছি, চাপের কথা বলছি, রাইট? চাপের কথা হচ্ছে গ্যাসীয় ক্ষেত্রে, হ্যাঁ, গ্যাসীয় ক্ষেত্রে চাপ, ওকে, গ্যাসীয় ক্ষেত্রে চাপের উদাহরণটা খুবই খুবই জোস উদাহরণ। আচ্ছা, তোমরা সোডা খাইছো? সোডা হচ্ছে ওই যে রাস্তায় অনেক সময় বিক্রি হয় না, বিভিন্ন ফ্লেভারের সোডা, অনেক জোরে 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 ঘুরে, সায়েন্স ল্যাবের সামনে পাওয়া যায়, যাদের কলেজ সায়েন্স ল্যাবে আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা আসো, সোহরাওয়ার্দী উদ্যান, এরপরে হচ্ছে তোমার টিএসসি, এসব জায়গায় এই সোডা বিক্রি হয়। কি করে, অনেক জোরে ঘোরায়, হাই প্রেশার ক্রিয়েট করার জন্য অনেক জোরে ঘোরায় ওখানে ভিতরে হাই প্রেশার ক্রিয়েট করে কি করে, কার্বনেট পানির সাথে ডিজলভ করে, দ্রবীভূত করে। এই ডিজলভড ওয়াটারটা, মানে কার্বনেট ডিজলভড ওয়াটারটা যখন তুমি খাও একটা ফ্লেভার দিয়ে বা একটা হচ্ছে চিনি যুক্ত যেটা খাও, সেটা খাইলে তোমার কি হয়, মজা লাগে। আরো সোজা উদাহরণ কি বলতো, স্প্রাইট বা হচ্ছে মোজো, যেটা আর কি খাও তোমরা, সফট ড্রিঙ্কসে কি করে, প্রচুর পরিমাণে কার্বনেট তোমার পানীয় একটা দ্রবণের মধ্যে কার্বনেট কি করে, দ্রবীভূত করে, কিভাবে করে, উচ্চ চাপ দিয়ে, চাপ প্রদান করে। অর্থাৎ চাপ আমি যত বাড়াবো দ্রব্যতা তত বাড়বে, এটা হচ্ছে কথা। দেন তুমি যখন মোজোর বোতলটা খুলে ফেলতেছো, খুলে যখন নর্মালি রেখে দিচ্ছ, তখন কি হচ্ছে, ভিতরে যে আমি
চাপটা ক্রিয়েট করছিলাম, এই চাপটা কি হয়ে গেছে, কমে গেছে। কমে যাওয়ার কারণে কি হয়েছে, যে কার্বনেট কিন্তু একটা গ্যাসীয় জিনিস, তাই তো। তো কার্বনেট কি করছে, এই চাপ কম থাকার কারণে কার্বনেট দ্রবীভূত অবস্থা থেকে বাষ্প হয়ে বা উড়ে চলে গেছে। যখন এটা উড়ে চলে গেছে, এরপরে আধা ঘন্টা পর যখন বা 20 মিনিট পর যখন তুমি ওই সিং মজাটা খাচ্ছ, তোমার মজা লাগতেছে না। কেন লাগতেছে না? কারণ ভিতরে যে কার্বনেটটা দ্রবীভূত অবস্থায় ছিল, সেই কার্বনেটটা এখন আর নাই। নিম্ন চাপ হওয়ার কারণে কার্বনেটটার ভিতরে দ্রবীভূত থাকতে পারতেছে না। অর্থাৎ চাপ যদি কমে যায়, তাহলে কি হবে, দ্রাব্যতাও কমে যাবে। ঠিক আছে, তো চাপের এই বিষয়টা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে, আর কারো ক্ষেত্রে না, অনলি গ্যাস। ওকে, অনলি গ্যাস। ঠিক আছে, অনলি গ্যাস। তো আশা করি বুঝতে পারছি ব্যাপার স্যাপারগুলা। তো আজকের 12 নম্বর ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, কমন আয়ন ইফেক্ট, পদক্ষেপ পড়বে কি পড়বে না, এই জিনিসগুলা পরবর্তী দুইটা ক্লাসে অবশ্য শেষ হওয়ার কথা। পরবর্তী দুইটা ক্লাসে হচ্ছে আমি শেষ করে দেবো। ওকে, তো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।